ট্রাম্প শপথ নেয়ার পরেই বিপদে লাখ লাখ ভারতীয়। ট্রাম্প শপথ নেয়ার পর ভারতীয়রা ভেবেছিলেন যে তাদের জীবনমান, সম্পর্ক এবং গতি প্রকৃতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত হবে। কিন্তু একই শুনছি আমরা যে ট্রাম্প শপথ নেবার পরপরই ভারতীয়রা বিপদে পড়লেন বা বিপদে পড়তে যাচ্ছেন। প্রিয় দর্শকরা, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। যদিও আওয়ামী লীগ এবং ভারতীয় প্রপাগান্ডা যে বাংলাদেশের সরকার পরিবর্তন করে দিবে, আওয়ামী লীগের কপালে আশা যোগাবে, কিন্তু আসলে সেগুলোকে লাথি মেরে এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। যে সিদ্ধান্ত ভারতীয়দের কপাল খারাপ হয়ে গিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে সকল ভারতীয় অবৈধদেরকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে। দর্শক, আমরা আরও একটা আলোচনা শুনবো এবং বাংলাদেশ নিয়ে আমেরিকার কী ভাবনা হতে পারে সেটা নিয়ে আলোচনা শুনবো। বিস্তারিত জানতে পারবো যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়ার পরে কি কি সিদ্ধান্ত আসতে পারে বাংলাদেশের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে। আলোচ্য বিষয় হচ্ছে ট্রাম্প শপথ নেওয়ার পরেই বিপদে লাখ লাখ ভারতীয়। ট্রাম্প শপথ নেওয়ার পর ভারতীয়রা ভেবেছিলেন যে তাদের জীবনমান, সম্পর্ক এবং গতি প্রকৃতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত হবে। কিন্তু একই শুনছি আমরা যে ট্রাম্প শপথ নেবার পরপরই ভারতীয়রা বিপদে পড়লেন বা বিপদে পড়তে যাচ্ছেন। প্রিয় দর্শকরা, যেখানে আশার ডাল সেখানেই তাল বেতাল, এরকম কথা কিন্তু আমরা অনেকেই অনেক সময় শুনে থাকি। যেটাকে ধরে আমি আশ্রয় করব, যেটাকে ধরে আমি বেঁচে থাকব, সেখানেই দেখা গেল বিপত্তি বা সেখান থেকেই ভয়াবহ আশঙ্কা এলো। এইরকম একটা পরিস্থিতি এখন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। কেন হঠাৎ করে এইরকম পরিস্থিতি তৈরি হলো তার চুলচেরা বিশ্লেষণ করতে চাই প্রিয় দর্শক। সেই জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে ভারতীয়রা নিরঙ্কুশভাবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছেন। অনেক ভারতীয়রা আমেরিকার রাজনীতিতে প্রভাবশালী, তারা ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। যদি আমি মোটা দাগে একটা পরিসংখ্যান আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে দেখা যাবে যে ভারতীয়দের মধ্যে প্রায় 60 থেকে 70% ছিলেন ট্রাম্পের পক্ষে, অন্যদিকে বাইডেনের সঙ্গে ছিলেন 20 থেকে 25%। এইরকম একটা অবস্থা যখন আমরা দেখছি, তখন নির্বাচন হয়ে যাওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর, ক্ষমতায় আসীন হওয়ার পর, এখন ভারতীয়দের কপালে দুর্ভাগ্যের টিকা পড়তে দেখা যাচ্ছে। ভারতীয়রা যে সমস্যায় পড়ছে বা পড়তে যাচ্ছে, এতে বাংলাদেশি হিসেবে আমি খুশি হচ্ছি এমনটি নয়। প্রত্যেক দেশের নাগরিক অন্য দেশে সুযোগ সুবিধা পাক, ভালো থাকুক, এটাই প্রত্যাশা। কেবলমাত্র আমাদের ক্ষেত্রে যেটা আমরা চাই, ভারত আমাদের সঙ্গে ন্যায্য আচরণ করুক। ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো বৈরিতা নেই। সেই জায়গাটিতেই দাঁড়িয়ে আমি বিশ্লেষণ করতে চাচ্ছি যে কেন ভারতীয়রা বিপদে পড়তে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই। প্রিয় দর্শক, দুটি কারণে আমি আরো ভেতরে প্রবেশ করব, তার আগে দুটি কারণের কথা আমি বলে নিই। একটি হচ্ছে মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গত বছরে $120 বিলিয়ন বাণিজ্য হয়েছিল। গত 2 দশকে দেশের মধ্যে বাণিজ্য 92% বৃদ্ধি পেয়েছে। এটা একটা বড় ঘটনা। এরই মধ্যে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট, মানে আমেরিকাকে প্রথমে অগ্রাধিকার দেবার যে নীতি, সেই নীতি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা অগ্রাধিকার, মানে আমেরিকা ফার্স্ট নীতির লক্ষ্য হচ্ছে যে দেশের ভেতরে কর কমিয়ে বিদেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক বাড়ানো। এই শুল্ক বাড়ানোর নীতির কারণে বিপদে পড়ে যাচ্ছে ভারতীয়রা। কারণ এই শুল্ক বাড়ালেই ভারতের পণ্যের দাম অনেক বেড়ে যাবে। ফলে ভারত থেকে রপ্তানিমুখী শিল্পগুলোর উপর বড় ধাক্কা আসবে। যেমন ভারতের তথ্য প্রযুক্তি, গাড়ি এবং ওষুধ খাত। প্রিয় দর্শক, এইরকম যেমন একটা কারণ রয়েছে, আরেকটা কারণ রয়েছে যে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সম্পৃক্ততা। এই বিষয়টি নিয়েও ভাবিয়ে তুলেছে মার্কিন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে। সর্বশেষ যে কারণ, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি। দেখুন, বিতর্কিত বিলে পাশ করেছেন ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই তিনি বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন। যেমন একটা বড় আত্মঘাতী আদেশ হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম থেকে বেরিয়ে যাওয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতরণ করতে ধারাবাহিকভাবে তিনি কিছু সিদ্ধান্ত নেবার কথা ঘোষণা করেছেন এবং ইতোমধ্যে এই সংক্রান্ত বিলে সইও করেছেন। এখন এই নীতির কারণে
মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়রা। কল্পনাও করা যাচ্ছে না যে এটি যদি বাস্তবায়ন হয় তাহলে কি ধরনের প্রভাব পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের উপর। বিবিসির একটা প্রতিবেদন থেকে বলা হচ্ছে যে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিলের কার্যক্রম শুরু সংক্রান্ত আদেশে ইতিমধ্যে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার শপথ নেওয়ার পরই এই সংক্রান্ত নির্বাহী আদেশে তিনি সই করেন। এখন বিষয়টি হচ্ছে যে আদেশটি বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব আর কেউ পাবেন না। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার আগেই, মানে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হবার আগেই কিন্তু তিনি এই যে জন্মসূত্র নাগরিকত্ব এই নীতির প্রচন্ড সমালোচনা করেছিলেন। সেই সময় তিনি এই ধরনের নীতিকে হাস্যকর বলেও অভিহিত করেছিলেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের 200 বা 150 বছরের ইতিহাসে এটা হচ্ছে একটা সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত অধিকার। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করবে সেই অঙ্গরাজ্যের নাগরিক হবেন। ফলে নির্বাহী আদেশে রাতারাতি যদি এই নীতি পরিবর্তন করে দেওয়া হয় এবং এই নীতি বদলের কার্যক্রম শুরু হয়, তাহলে সবচেয়ে বড় প্রভাবটি পড়বে ভারতীয়দের উপর। এখন কোন কোন বিশ্লেষক বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই নীতি হচ্ছে একগুঁয়েমি নীতি, কিন্তু অভিবাসনের ক্ষেত্রে তিনি এত শক্ত অবস্থান নিয়েছেন যে কারণেই কিন্তু আদি মার্কিনীরা, যারা প্রকৃত অর্থেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা আদিবাসিন্দা, তারা কিন্তু নিরঙ্কুশভাবে একচ্ছত্রভাবে ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছেন। কারণ তারা মনে করছেন যে এইসব অভিবাসী নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণ, প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি, জনবসতি এসবের উপর একটা হুমকি বা প্রভাব পড়ছে। প্রয়োজন নেই জন্মসূত্রে নাগরিকত্বের। কারণ আমরা জানি যে জন্মসূত্র নাগরিকত্বের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু হু হু করে লাখ লাখ সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন শুধুমাত্র নাগরিকত্ব পাওয়ার জন্য। কারণ নাগরিকত্ব হচ্ছে একটা সোনার হরিণ। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হবার সঙ্গে সঙ্গেই তো নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। শুধু যিনি জন্মগ্রহণ করছেন তার জন্য নয়, তার বাবা মার জন্যও নানা সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে। এখন একটা পরিসংখ্যানে যেতে চাই যে কি সংখ্যক ভারতীয় জন্মসূত্র নাগরিকত্বের বলে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। 2022 সালে মার্কিন আদমশুমারি বিশ্লেষণ করে দেশটির অন্যতম জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার জানায় যে যুক্তরাষ্ট্রে প্রায় 48 লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছে। এর মধ্যে 34% মানে 16 লাখের মতো ব্যক্তি যারা হচ্ছে জন্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। ফলে তারা আইনগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক। এখন ডোনাল্ড ট্রাম্প যদি এই নীতিটি বাতিল করে দেন তাহলে 16 লাখ ভারতীয়র কপালে কালো মেঘ পড়বে, মানে তারা আমেরিকার নাগরিকত্ব হারাবেন। এখন দেখুন, এই কাজটি করার আগে ডোনাল্ড ট্রাম্প একটা খোঁড়া যুক্তি দিচ্ছেন। কি যুক্তি? যে এই নিয়ম বদলাতে হবে। তিনি বলছেন যদি জন্মসূত্র নাগরিকত্বের নিয়ম রাখা হয় তাহলে অভিবাসন প্রত্যাশী অনেক পরিবার সন্তানদের রেখে তাদের বাবা মাকে ফেরত পাঠাতে হবে। মানে ডোনাল্ড ট্রাম্প যুক্তি দেখাচ্ছেন যে যারা জন্মগ্রহণ করবে তারাই কেবল নাগরিকত্ব পাবে, তাদের বাবা মা এই সন্তানদের সঙ্গে থাকতে পারবে না। তাহলে কি হবে? সন্তানরা মা বাবা ছাড়া বেড়ে উঠবে। এর বাইরে তিনি বলছেন যে আমি চাইছি যে একসাথেই সবাইকে বের করে দিতে। জন্মসূত্র নাগরিকত্বের প্রয়োজন নেই। যারা জন্মগ্রহণ করবে তারা এখানকার কোনো সুযোগ সুবিধা পাবে না বা নাগরিকত্ব হিসেবেও বিবেচিত হবেন না। আমি পরিবারগুলোকে আলাদা করতে চাই না, কাজে পরিবার না ভাঙার একমাত্র উপায় হলো তাদের সবাইকে একসঙ্গে ফেরত পাঠানো। প্রিয় দর্শক, এখন জন্মসূত্রে নাগরিকত্ব কেন আকর্ষণীয় বিষয়? বাংলাদেশের অনেক ব্যক্তিবর্গ কিন্তু তাদের সন্তান জন্ম দেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এর একটাই কারণ যে নাগরিকত্ব পাওয়া যাবে, আর নাগরিকত্ব পেলেই অনেক অনেক সুযোগ সুবিধা। মার্কিন নাগরিকত্ব গ্রিন কার্ড অর্জনের একটি সহজ এবং জনপ্রিয় পথ হচ্ছে মার্কিন ভূখণ্ডে সন্তান জন্মদান। কারণ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো শিশু ভূমিষ্ঠ হওয়া মাত্র তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হয় এবং ওই শিশুর বয়স 18 পার হওয়ার আগ পর্যন্ত তাকে বড় করা এবং দেখাশোনা করার জন্য তার মা বাবাকে বৈধভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়। শুধু তাই নয়, এই সন্তান লালন পালন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ভাতাও দিয়ে থাকেন। আর একবার বৈধ বসবাসের অনুমতি পেলে নাগরিকত্ব ও গ্রিন কার্ড প্রাপ্তির বিষয়টি খুবই সহজ হয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব
ভাগিয়ে নিয়েছেন ইতোমধ্যে লাখ লাখ ভারতীয় নাগরিক। তারা সেখানে ব্যবসা বাণিজ্য, চাকুরি এবং রাজনীতিতেও নাম লিখিয়েছেন। এবার ট্রাম্পের কঠোর এই সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়ছেন ওইসব নাগরিক। প্রিয় দর্শক, দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের কারণে কিন্তু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা কূটনৈতিক নেতিবাচক প্রভাব পড়ছে। আপনারা জানেন যে ভারত সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রমুখী। দুই দেশের বাণিজ্য বলি, কূটনৈতিক সম্পর্ক বলি, ভূ রাজনীতি বলি, সবসময় পরিপূরক হিসেবে কাজ করেছে। যেমন আগে থেকেই নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা বন্ধুত্ব আছে। তিনি সফরও করেছেন ভারতে নরেন্দ্র মোদীর শাসনকালেই। এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি এই সম্পর্কটা শীতলতার দিকে চলে যাচ্ছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক শীতল হওয়া মানে এই উপমহাদেশে কূটনীতির বড় ধরনের গতিপথ পরিবর্তন হওয়া। কারণ আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিরও বড় একটা বিষয় বা অনেকগুলো দিক নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের উপর। শেখ হাসিনাকে ফেরত দেয়া, শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা এবং আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা কিন্তু ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গতি প্রকৃতির উপরই নির্ভর করছে। এর বাইরেও একটা বিষয় রয়েছে যে পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সময় খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না। যদি ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে শীতলতা হয়, তাহলে নিশ্চয়ই যুক্তরাষ্ট্র পাকিস্তান বা চীনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বাড়াবে। সুতরাং এই একটি বিষয়ের উপরই অনেক কিছু নির্ভর করছে। দেখা যাক ভারতীয়রা এইসব সংকট পেরিয়ে তারা নতুন দিগন্তে যেতে পারেন কিনা, সম্পর্ককে নতুন ভাবে নিয়ে যেতে পারেন কিনা। অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা, ভালোবাসা। দু একটি কমেন্ট নিতে চাই। অনেক সুন্দর তথ্য ভাইয়া, অনেক ধন্যবাদ। মিকাইল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। সাবাস, ভারতও জয় বাংলা হয়ে যাবে, হান্নান এইচ তিনি বলেছেন। সোহাগ হোসেন বলেছেন বাংলাদেশের উচিত এই সময় দেশের মধ্যে উন্নত মানের হাসপাতাল তৈরি করা। আবার একজন বলেছেন যে ব্যাপারটা শুধু ভারতের জন্য না, সব দেশের জন্য। হ্যাঁ, ব্যাপারটা সব দেশের জন্য হলেও প্রভাবটা ভারতের উপরেই পড়ছে, কারণ ভারতের বিপুল সংখ্যক নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। আমাদের উপর যে প্রভাব পড়বে এটি খুবই সামান্য, কিন্তু ভারতের উপর যে প্রভাব পড়বে এটি ভয়াবহ। অনেক অনেক ধন্যবাদ আমিরুল ভাই। আমি ময়মনসিংহ নান্দাইল থেকে বলছি। চীন রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে ডক্টর ইউনূস আমেরিকাকে খুশি করতে চায়, যা আমি মনে করি আপনি কি মনে করেন জানালে ভালো হতো। কূটনীতির নানা ধরনের জটিল সমীকরণ রয়েছে, কে কোন দিকে যাবে সেটা নির্ভর করে আসলে স্বার্থের উপর। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন, সমীহ করেন, তার সঙ্গে অনেক আগে থেকেই একটা সুন্দর সম্পর্ক রক্ষা করে পশ্চিমা বিশ্ব, বা এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ক্রেডিট যে এখন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারের উপর ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরেও সমর্থন অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, এই যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তার মন্ত্রিসভায় ছিলেন টিউলিপ, তারপরেও কিন্তু দেখেন কিয়ার স্টারমারের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশমা, কারণ তার সঙ্গে পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের স্বার্থ সংশ্লিষ্ট নানা সম্পর্ক রয়েছে। পশ্চিমা বিশ্বের গুড বুকে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সুতরাং সেই সম্পর্কে ফাটল ধরানো অনেক কঠিন ব্যাপার। এবার একটা পথ তৈরি হয়েছিল যে যেহেতু ডেমোক্রেটদের পছন্দের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস আর রিপাবলিকান হিসেবে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প, সুতরাং সম্পর্কে ফাটলই তৈরি হবে। কিন্তু এই সম্পর্কে ফাটল তৈরি হোক বা না হোক, ইতোমধ্যেই ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের ফাটল তৈরির বিভিন্ন উপায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সম্ভবত সবচেয়ে ব্যতিক্রমী প্রেসিডেন্ট তিনি, কথায়, বার্তায়, আচরণে, এবং যুক্তরাষ্ট্রকে গোটা পৃথিবীর যেই নর্মস সেগুলো তিনি পাল্টে দেবার চেষ্টা করেছেন। তারপরে তিনি জো বাইডেনের কাছে পরাজিত হয়েছেন 2020 সালে, এবং সেই পরাজয় তিনি মেনে নেননি। সম্ভবত আমেরিকার ইতিহাসেও এটা একটা ব্যতিক্রমী ঘটনা। আবার 2024 এসে তিনি কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং 20 জানুয়ারি দায়িত্ব নিলেন।
কেমন প্রেসিডেন্ট হবেন তিনি আমেরিকার জন্য, বিশ্ব ব্যবস্থায় তার এই প্রেসিডেন্সি কি ভূমিকা ফেলবে। আমরা যখন বাংলাদেশে বসে কথা বলি, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিংবা আঞ্চলিক যে রাজনীতি, এই আঞ্চলিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব বলে কতখানি শক্তিশালী থাকবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন যাবে। আমরা তো জানি ট্রাম্প এবং মোদির মধ্যকার যে, নরেন্দ্র মোদির মধ্যকার যে বন্ধুত্ব, আমরা এটাও জানি যে ভারতের কথায় নিজের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বাংলাদেশকে কীভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কীভাবে এক কথায় বলা যায় মন গড়া তথ্য হাজির করেছেন শুধুমাত্র ভারতীয়দের খুশি করবার জন্য। আমরা জানি এর আগের নির্বাচনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, ট্রাম্পের ক্যাম্পেইনে নরেন্দ্র মোদি গিয়ে হাজির হয়েছিলেন। আমরা এগুলো সবই জানি। জানবার পরেও এই প্রশ্ন যে তিনি কেমন প্রেসিডেন্ট হবেন, ধারণাটা তিনি নিজেই কিন্তু দিয়েছেন। এই যে আমি একটু আগে বলছিলাম না, 2020-এর নির্বাচনের পরে তিনি জো বাইডেনের কাছে পরাজয় মেনে নিতে পারেননি। তিনি এবার ক্ষমতায় বসেই তার শোধ তুলবেন, সে কথা কিন্তু তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি বলেছেন প্রয়োজনে তিনি একদিনের জন্য হলেও ডিক্টেটর হবেন। এবং ট্রাম্পের এই কথাবার্তায় কিন্তু অনেক রকমের উদ্বেগ আছে। উদ্বেগের একটা যেমন ধরেন, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মানবাধিকার সংস্থা, অত্যন্ত পরিচিত মানবাধিকার সংস্থা ACLU মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে আবেদন করে বলেছে যে আপনারা কংগ্রেসকে জানান, কংগ্রেসকে বলুন আমরা এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করেছি, মানে আমরা একজন প্রেসিডেন্টকে নির্বাচিত করেছি, কোনো রাজাকে নয়। রাজা প্রজার প্রসঙ্গটা আসছে কেন? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত দুর্বল হয়ে যাচ্ছে। ট্রাম্পের মতো প্রেসিডেন্ট জনমতকে খুব একটা তোয়াক্কা করেন না, যদিও তিনি জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন। এখানে আমরা স্মরণ করতে পারি যে ইতিহাসের একটা প্রসঙ্গ। 1787 সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে যারা স্বাধীন করেছেন, সেই যুক্তরাষ্ট্রের স্থপতি বা ফাউন্ডিং ফাদার্সরা ফিলাডেলফিয়ায় একত্রিত হয়েছিলেন। হলের বাইরে প্রচুর মানুষ, নারী পুরুষ, তরুণ বৃদ্ধ আবাল বনিতা, রাষ্ট্রটা কেমন হবে, কিভাবে তারা সাজাবেন, এর সংবিধান কী হবে, তুমুল বিতর্ক তখন। এবং সে সময় ওই হল থেকে, যে হলের মধ্যে এই আলোচনা বিতর্ক চলছিল, সেখান থেকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বেরিয়ে আসেন এবং তাকে দেখে অত্যন্ত উদ্বিগ্ন একজন নারী অন্তদন্ত হয়ে আসলেন, তার সামনে এসে প্রশ্ন করলেন যে কি ঠিক করলেন ডাক্তারবাবু আপনারা, এটা কি রাজতন্ত্র হবে না প্রজাতন্ত্র হবে? ফ্র্যাঙ্কলিন বেঞ্জামিন উত্তর দিয়েছিলেন যে প্রজাতন্ত্র যদি আপনারা রক্ষা করতে পারেন, অর্থাৎ জনগণের দেশ হবে, এটা রক্ষা করতে পারলে, যেমনটা আমরা বাংলাদেশের ক্ষেত্রেও বলি, আমরা বারবার অর্জন করি কিন্তু আমরা ধরে রাখতে পারি না, নাগরিকদের জনগণের সেটা দায়িত্ব আছে। সো অনেকে বলেন যে ট্রাম্প যা বলছেন তিনি শুধু কথার কথা বলছেন, বাস্তবের কিছুই করবেন না। তিনি যুক্তরাষ্ট্রের 51তম স্টেট হিসেবে কানাডাকে নিয়ে যেতে চাইছেন। একটা স্বাধীন সার্বভৌম দেশ সম্পর্কে আরেকটা দেশের প্রধান, সরকার প্রধান যিনি হতে যাচ্ছেন, আগে ছিলেন, তিনি কীভাবে এই কথা বলেন? তিনি পানামা খাল নিয়ে নিচ্ছেন, তিনি গ্রানাডা আইল্যান্ড নিয়ে নিচ্ছেন, সব যেন তার, গোটা পৃথিবী যেন তার, তিনি যা বলবেন তাই হবে। এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা। যদিও আমি বিশ্বাস করি এটা যুক্তরাষ্ট্রের সঙ্গে যায় না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যাবে না। যুক্তরাষ্ট্রের সিস্টেম, প্রতিষ্ঠান এগুলোকে শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করবে না। যে কারণে তিনি প্রেসিডেন্ট হয়েছেন বটে, কিন্তু তিনি দাগী আসামি,
তার শাস্তি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি গ্রেপ্তার হয়েছিলেন। হয়তো তিনি নিজেকে রাজা ভাবতে পারেন। আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প এবার তার মন্ত্রিসভায় বিভিন্ন প্রতিষ্ঠানে এমন সব লোককে স্থান দিয়েছেন, তাদের শিক্ষা দীক্ষা যোগ্যতা সক্ষমতা কোনো কিছু তিনি বিবেচনার মধ্যে নেননি। তার একমাত্র বিবেচনা হচ্ছে তার প্রতি লয়ালিটি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিও তারা কতটা লয়াল সেটা কিন্তু তার বিবেচনার মধ্যে নেই। ট্রাম্প অভিবাসীদের ব্যাপারে খুবই সোচ্চার, তাদেরকে তিনি তাড়িয়ে বেড়াবেন। সেই 2016 সালের আগ থেকে তিনি এটা বলছেন, কিন্তু এটা করে তিনি তার কিছু ভোটারের, হোয়াইট আমেরিকান ভোটারদের হয়তো মন জয় করতে পারছেন, কিন্তু এটা মার্কিন সমাজে মার্কিন রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে একমাত্র দেশ, একমাত্র উদার দেশ যারা পৃথিবীর সব মানুষকে খোলা বুকে ধারণ করে, জায়গা দিয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কারণেই বিশ্বের নেতা, সে কারণেই বিশ্বের নেতা যে তারা গোটা পৃথিবীর মানুষকে তাদের নাগরিক করতে পারে। পৃথিবীর একমাত্র, একসময় রোনাল্ড রিগান বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, যে আপনি যে কোনো দেশের নাগরিক হবার চেষ্টা করতে পারবেন, কিন্তু আপনি ওই দেশের নাগরিক কাগজে কলমে হয়তো হবেন, কিন্তু ভেতর থেকে মন থেকে সেটা কোনো দিন আপনি হতে পারবেন না। ওই দেশও আপনাকে সেভাবে গ্রহণ করবে না। একমাত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করে। সো ট্রাম্পের এই যে অভিবাসীদের বিষয়ে যে চিন্তা অবস্থা, সেটা খুবই বিপজ্জনক। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রায় 7.5 কোটি মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তো সেই বিশ্বাসের দাম ট্রাম্প কীভাবে দেবেন তা দেখতে হয়তো আমার ধারণা খুব বেশি সময় অপেক্ষা করতে হবে বলে আমার মনে হয় না। তার এই মুসলিম বিদ্বেষ, তার ওই অভিবাসী তাড়ানোর প্রয়াস, এগুলো ওই যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন বিজয়ের সমাবেশে ট্রাম্প বলেছিলেন না যে কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থামবে, এগুলো হয়তো তিনি বলতে পারেন, পলিটিক্যাল এক ধরনের রেটোরিক, কিন্তু এটা করা তার জন্য খুব কঠিন হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে যে জায়গায় দীর্ঘকাল ধরে রেখেছে সেই জায়গায় থাকতে হলে তাকে ট্রাম্পের এই সব কথাবার্তা আচরণে খুব সুবিধা হবে না। ভারতের কথা বলছিলাম, এই অঞ্চলে কি হবে? আমার বিশ্বাস যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র তার সম্পর্কটা ভালো রাখতে চাইবে। কেন আমি সেটা অনেক কারণে বলেছি। আমাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশন, আমাদের মুসলিম জনসংখ্যার যে ভলিউম, সব মিলিয়ে বাংলাদেশের মতো একটা দেশ যুক্তরাষ্ট্রের জন্য জরুরি, সবচেয়ে জরুরি। যেটা আমি বিভিন্ন সময় লেখায় বলেছি, আমার শোতে বলেছি, এখানেও আমার এই ব্লগেও বলবার চেষ্টা করেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক যেটা আছে সেটা একটা কনভেনিয়েন্স অফ ম্যারেজ টাইপ। দে মিউচুয়ালি মিসট্রাস্ট ইচ আদার। সেই কারণে বাংলাদেশকে এখানে দরকার। এবং আমরা জানি যে ভারতের আসলে দক্ষিণ এশিয়ায় কোনো মিত্র নেই, এবং ভারত চায় না দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো ফুটপ্রিন্ট, যেমন চীন চায় না। সো চীনের সঙ্গে ট্রাম্পের এই সময়ে খুব স্বাভাবিক কারণেই বৈরিতাটা আরও বাড়বে, বিশেষ করে বাণিজ্য বিরোধ। এবং ট্রাম্প অত্যন্ত জোরের সঙ্গে ব্রিক্স সম্পর্কে, ব্রিক্সভুক্ত দেশগুলো সম্পর্কে বলেছেন এবং তাদের পর শুল্ক বাড়াবেন। ভারতকেও ট্রাম্প সেই হুমকি দিয়েছেন। কিছু কিছু ইস্যুতে তো আমরা জানি, ওই যে একজন শিখকে হত্যা করবার চেষ্টা সহ নানা বিষয়ে ভারতের সঙ্গে তার সম্পর্ক আছে। এবং এর আগেও কিন্তু ভারতকে, ট্রাম্প প্রেসিডেন্ট যখন ছিলেন, ভারতকে বাণিজ্য সুবিধা দেওয়ার ব্যাপারে সবচাইতে কঠোর অবস্থানে তিনি ছিলেন। সো ট্রাম্প এই কাজগুলো করবে। এবং আমরা লক্ষ্য করছি যে চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়ছে, ওদিকে রাশিয়ার সঙ্গে তার এক ধরনের ঘনিষ্ঠতা আছে। সব বিলিয়ে এবং ডলারকে খর্ব করবার এই যে ব্রিক্সভুক্ত দেশগুলোর যে চেষ্টা, সেটা ভারতের মধ্যেও সেই প্রবণতা আছে। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক যেমন খারাপ হতে থাকবে, ভারতের সম্পর্ক খারাপ হতে থাকবে। ভারত চীনের সখ্যতা বাড়বে। সব
মিলিয়ে আমার যেটা মনে হয় যে এই জায়গায় এবং বাংলাদেশকে ঘিরে আবার ভারত চীনের যে কম্পিটিশন, সেই জায়গায় যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা চাইবে বাংলাদেশে তাদের ফুটপ্রিন্ট বাড়াতে, এবং বাংলাদেশের বাজারও যেহেতু সেখানে বেশি, বাংলাদেশ যেহেতু সেসব দেশ থেকে বেশি সুবিধা পায়, বাংলাদেশও হয়তো আগামী দিনগুলোতে পশ্চিমের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে উঠবে। এবং যে ভয় সবসময় কাজ করে যে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখবার যে প্রবণতা, অনেকে উৎসাহী হয়ে উঠছিলেন, বিশেষ করে আমাদের পতিত স্বৈরাচার বার্তার অনুসারীরা, যে ট্রাম্প আসলেই হয়তো তাদের অনুকূলে পরিস্থিতি যাবে, সেটা কোনো সম্ভাবনা নেই, বা অন্য কারো দিক থেকে যদি আশঙ্কা করে থাকেন সেটাও নেই। বাংলাদেশে ট্রাম্প খুব বেশি মাথা কামাবেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, সেটা আমার মনে হয় না। তবে অবশ্যই যুক্তরাষ্ট্র যাই বলুক না কেন, বাংলাদেশে তার স্ট্র্যাটেজি কৌশলগত কারণে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তার জন্য দরকার, এবং যে কারণেই তারা চাইছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াটা যত দ্রুত হোক, এখানে সংস্কারগুলো হোক, প্রতিষ্ঠানগুলো গড়ে তুলুক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম গণতন্ত্রের উত্তরণের পথটা যেন খুব দ্রুত হয়, এবং যে কারণেই তারা এখানে একজন চার্জ অ্যাফেয়ার্স পাঠিয়েছেন, অত্যন্ত অভিজ্ঞ, এবং তিনি এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা। দর্শক আপনারা শুনেছেন, ভারতীয়রা বলতেছে বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের যারা আছেন তারা বলতেছে ভারতের জন্য সমস্যা। মূলত আসলে হয়তো আমার মনে হচ্ছে কারো জন্য সমস্যা না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার জন্য কাজ করবেন, আল্লাহ সেটা যার বিপক্ষেই যা, ভারতের বিপক্ষে ভারতের, বাংলাদেশের পক্ষে আসলে বাংলাদেশের পক্ষের, কিন্তু তিনি নির্দিষ্ট কোনো দেশের জন্য কাজ করবেন বলে তার এই বিশেষ কয়েকটি বক্তব্যে এমন মনে হচ্ছিল না। দর্শক আপনারা আলোচনাগুলো শুনেছেন, শুনে আসলে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে এটাই স্পষ্ট যে ভারতের দৌড়ানি শুরু করবেন আমেরিকা, কারণ ডোনাল্ড ট্রাম্প অবৈধদের রাখবেন না, আর সবচেয়ে বেশি অবৈধ নাগরিক ভারতীয়দের বেঁচে থাকেন, এবং তিনি জন্মসূত্রে যারা আমেরিকার তাদেরকে তিনি নাগরিকত্ব দেবেন, এছাড়া কাউকে নাগরিকত্ব দেবেন না, আর এটার জন্য ধরা খাবেন ভারত।